আয়নাঘর। আয়নাঘর নাম শুনতে যতটা সুন্দর, ঠিক ততটাই ভয়ঙ্কর এই আয়নাঘর। এই আয়নাঘরে যারা বন্দি থাকতো তারা বছরের পর বছর অনেক সহ্য কষ্টের মধ্যে দিন পার করতে হতো। এমনকি অনেকের মৃত্যুও পর্যন্ত হতো এই আয়নাঘরে। চালানো হতো বিভিন্ন নির্যাতন ও বিভিন্ন কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক অত্যাচার। এই অত্যাচারের মধ্যে কেউ কেউ আবার রেহাইও পেত, কিন্তু বেশিরভাগই মৃত্যুবরণ করত। এই আয়নাঘর হাসিনার আমলে তৈরি করা হয়। চলুন জেনে নিই এক ভাইয়ের অভিজ্ঞতা থেকে। তিনিও কিছুদিন আয়নাঘরে বন্দী ছিলেন এবং অত্যাচারের মুখোমুখি পর্যন্ত হয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি রেহাই পেয়েছিলেন। তো চলে যাই তার মুখ থেকেই শুনে নেওয়া যাক সেই ঘটনা। চোখে কাপড় বেঁধে দেয় তারা, একটা কালো কাপড়। কোনো কান্না করতে পারতেছিলাম না, কান্না করলেই থাপ্পড় খেতাম। আমার এই পাশগুলো ফুলে গিয়েছিল। তোদেরকে এই ক্ষমতা দিল কে যে তোরা সরকারের বিরুদ্ধে গিয়ে তোরা কথা বলছিস? তারা আমাকে কোনো খাবার দেয় নাই, পানিতে কালো কালো মরিচে মিশিয়ে রাখতো। এত টর্চার থেকে মরে যাওয়াই বেটার। আন্দোলন যখন থেকে শুরু হয় আমাদের ঘেরাও করে রেখে, সম্ভবত ক্যাম্পাসের ভিতর থেকে আমরা পরবর্তীতে জেনে পেরেছি যে ক্যাম্পাসের ভিতর থেকে নিউজ দিয়েছে আমাদের ব্যাপারে যে তারা এখানে ইয়ে করছে, তাদেরকে নিয়ে যান বা হচ্ছে এটা আপনারা দূর করুন। ডিবি এসেছিল আর কি, ডিবি পোশাকে এসেছিল এবং 5টা তাদের গাড়ি নিয়ে এসেছিল। এসে শুধুমাত্র আমাকেই ধরে নিয়ে গেছিল সেখান থেকে। আমি আসলে তাদের মোটিভটা তখনই বুঝতে পেরেছিলাম যখন হচ্ছে আমাকে ধরে গাড়িতে উঠিয়েছিল। তখন খুব বাজেভাবে বকতে বকতে আর মারতে মারতে বলছিল যে তোরা আন্দোলন করছিস, গালি দিয়ে তোদেরকে এই ক্ষমতা দিল কে যে তোরা সরকারের বিরুদ্ধে গিয়ে তোরা কথা বলছিস? শুরু থেকে যদি বলতে হয়, যখন আমাকে ডিবির গাড়িতে উঠানো হয়েছিল, বারবার আমার এই পাশে ও পাশে ঘুষি মারছিল। আমার এই হাতটা ভাঙা ছিল, আমি ঝুলিয়ে রাখতাম। প্লাস্টার তখন খুলে ফেলেছিলাম, ঝুলিয়ে রাখতাম। এই হাতে না মেরে এদিকে ঘুষি মারছিল, এদিকে ঘুষি মারছিল, লাঠি দিয়ে খোঁচা মারছিল তাদের হাতের। সব ধারণা আমার নাশাত করে দেয় তারা। যখন ডিবি কার্যালয়ের মূল ভবনের নিচতলা আমি পৌঁছাই, তখন আমার চোখে কাপড় বেঁধে দেয় তারা, একটা কালো কাপড়। তারপরে আমাকে এক জায়গায় নিয়ে যায়, কোথায় নিয়ে যায় সেটা আমি বলতে পারবো না। আমার শরীরে কোনো কাপড় রাখিনি তারা, একেবারে সব কাপড় খুলে ফেলে। তারপর যখন তাদের ডিসি আসে, আমি এটা বুঝলাম এভাবে, কয়েকজন বলতেছে যে এই ডিসি আসছে, ডিসি আসছে। আমাকে শোয়ানো হলো নিচে। তখন থেকে অত্যাচার শুরু, মাটিতে পড়ে যায় আর কি। মাটি বলতে নিচে ফ্লোরে। তো দুই পাশে আমাকে এই হাত তো সোজা করতে পারছিল না, এই হাত এভাবে রেখে আর ওই হাত লম্বা করে পায়ে দুজন ধরেছিল। রুটি যেভাবে বেলুন দিয়ে বলে, ঠিক ওইভাবে লাঠি জাতীয় কোনো একটা বস্তু দিয়ে তারা আমার এই নাভি থেকে একদম হাঁটু পর্যন্ত তারা খুব জোরে জোরে বলছিল। লজ্জাস্থানের অন্ডকোষে এসে জোরে জোরে আঘাত করছিল লাঠি জাতীয় কোনো একটা বস্তু দিয়ে অথবা হাতের আঙুল দিয়ে। আমার একবারে দম বের হয়ে আসতেছিল ঠিক তখনটাতে। কোনো কান্না করতে পারতেছিলাম না, কান্না করলেই থাপ্পড় খেতাম। আমার এই পাশগুলো ফুলে গিয়েছিল। এটা শেষ হওয়ার পরে আমাকে আবার চিৎ করে শোয়াইছিল। তারপর আবার আমার অপোজিট পাশে ঠিক একইভাবে বেলুনের মতো রুটি যেভাবে বলে এভাবে বলছিল। যখন তারা এটা পারছিল না, তখন শেষ পর্যন্ত বল তুই ছাত্রদল করিস। আমার এই হাতটা লম্বা করে তারা ধরে ধরে এই হাতের গিরাতে তারা লাঠি জাতীয় একটা বস্তু দিয়ে জোরে চাপ দিয়ে ধরে এবং স্বীকার করতে বলে তুই শিবির করিস, নাও তুই ছাত্রদল করিস। তোর পিছনে যারা ছিল সবাই শিবিরের ক্যাডার অথবা ছাত্রদলের ক্যাডার। এমন আমার না একদম দম বার হয়ে আসছিল তখন। আমি তাদেরকে বুঝিয়ে শেষ করতে পারতেছিলাম না। এক পর্যায়ে তারা আমার মানিব্যাগ থেকে একটা কার্ড পায় যে আমি বিএনসিসি কর্পোরাল। আমি তাদেরকে আসলে বলেছিলাম যে আমি সামরিক মহড়ায় আমি অংশ নিয়েছিলাম, ইএক্স নবদিগন্ত যেটা ছিল। তখন তারা হঠাৎ করে বলে ওঠে যে তার শরীর অনেক শক্ত, সে জঙ্গি ট্রেনিং নিয়েছে। তখন আরো মারতে থাকে একদম, তখন বাড়ি দিতে থাকে বারবার আমার এইগুলোতে, এবং বলছিল বারবার যে তোর হাতটা আমি ভেঙে দেবো। এক হাত ছাত্রলীগ ভেঙেছে, আরেক হাত আমরা ভেঙে দেবো। রাত 7:30টার দিকে সমুদ্র রায়েরবাগে পুলিশদের খুব বেশি মারা হয়েছিল। তখন আমাকে আবার নিয়ে যাওয়া হয়। তখন আমার চোখ খোলা ছিল, কিন্তু কাপড় চোপড় তখনও পরায়নি। আমার হাতে হ্যান্ডকাপ লাগানো হয়, এই বাঙা হাত খোলে, 2 হাতে হ্যান্ডকাপ লাগানো হয় এবং হাঁটুর উপরে বসানো হয়। অ্যাসিস্ট্যান্ট কমিশনার গোলাম মুস্তফা বারবার সে আমার দিকে তেড়ে আসতেছিল হাতে তার শটগানটা নিয়ে, এবং
খুব খারাপ খারাপ গালি দিয়ে, যেগুলো আমি উচ্চারণ করতে পারবো না। বলছিল যে পুরো ম্যাগাজিন তোর মাথায় উড়িয়ে দিব। সে মাঝখানে বলেছিল যে আমরা 10 লাখ সৈন্য বাংলাদেশে আছি, 10 লাখ যদি একসাথে বুলেট ছুরি তাহলে 10 লাখ বুলেট ছুড়বে, তোরা শিক্ষার্থী কয়জন, এই কথাটা বলেছিল। তারা আমাকে অনেক ভয়েস রেকর্ড শুনিয়েছে, যেটা আমি 15 তারিখ থেকে অন্যান্য সমন্বয়ক এবং ছাত্রদের সাথে কথা বলছিলাম, সেই ভয়েসগুলো শুনিয়েও আমাকে মেরেছে। আমার হাঁটুগুলোতে এমন ভাবে মেরেছে যে আমি হাঁটুর উপরে বসতেও পারতেছিলাম না। তারা আমাকে কোনো খাবার দেয় নাই, আমি পানি চেয়েছিলাম, তারা আমাকে কোনো পানি দেয়নি। যতক্ষণ পর্যন্ত তাদের কার্যালয়ে ছিলাম, রাত প্রায় 9:30 পর্যন্ত, তাদের কার্যালয় থেকে ডিবির গারদেই নিয়ে গিয়েছে। পানির পিপাসা আমার এত বেশি পেয়েছিল, কারণ ওই দিন শুক্রবার ছিল, আর সকালবেলা আমাদের রান্নাও হয়নি, আমরা খাবার দাবার করতে পারিনি ঝামেলার কারণে। ওই দিন এমনিতেই হচ্ছে তাদের টর্চার, আরেকে হচ্ছে পেটে ক্ষুধা, আরেকে হচ্ছে পানির তৃষ্ণা, সবকিছু মিলিয়ে আমার বারবার মনে হচ্ছিল যে এত টর্চার থেকে মরে যাওয়াই বেটার, বা নিজেকে ভেবে নিয়েছিলাম যে হয়তো আজকে আমাকে শেষ করে দিবে। যাই হোক, সেখান থেকে যখন ডিবির গারদে নিয়ে নেওয়া হয়েছিল, তখন ডিবির গারদে আমাকে রাত 2:30টার দিকে আমাকে উঠিয়ে নেওয়া হয় ডিবির গারদ থেকে, এবং এটা বলে দেওয়া হয়েছিল যে তোদের ক্রস ফায়ার দেওয়া হবে। এখন আমাদেরকে 4 জনকে নিয়ে যাওয়া হয়েছিল, 4 জনই আমরা ছাত্র ছিলাম। 4 জনকে নিয়ে আমাদের মোটামুটি তারা গান লোড করতে করতে বলছিল যে আজকে শেষ, তোরা যা দোয়া করার তা দোয়া চেয়ে নে, আজকে তোদের জীবন শেষ। তখন আসলে আর অন্য কিছু ভাবছিলাম না, তখন আসলে দোয়াই পাঠ করছিলাম, দোয়া করছিলাম যাতে বাবা মা ভালো থাকে। গাড়িতে উঠানো হয়, খুব বড় একটা স্কোয়াড দিয়ে তারা নিয়ে গেছিল রমনা পার্কের যে শিশু পার্কটা ছিল, সেখানে নিয়ে আমাদেরকে 4 জনকে নামানো হয়। আমার হাতে এক ব্যাগ ককটেল, আর আমার পাশে যিনি ছিলেন তার হাতে 8টা পেট্রোল বোমা ধরিয়ে দেওয়া হয়েছিল। তারপর তারা সেগুলো ভিডিও করে, এবং ওইখানকার ফুলের দোকানদার 2জনকে নিয়ে তারা তাদের থেকে সাক্ষ্য প্রমাণ নেয়। আমাদের হাতে হ্যান্ডকাপি ছিল তখন, তো সেখানে তারা বেশ কয়েকটা ফায়ারও করে, সেখান থেকে আমাদের ফিরিয়ে আনা হয়। তারপর দিন যখন আদালতে উঠাবে, আমার 2 হাত ভাঙা ছিল তখন। আমি তাদেরকে কেঁদে কেঁদে বলছিলাম যে ভাই আমাকে ডাক্তারের কাছে যেভাবে হোক নিয়ে যাও, আমি আর এখানে টিকতে পারতেছি না। তখন কনস্টেবল বেলাল এসে বলতেছে যে তুই যদি দেখার যে তোর হাত ব্যথা, তাহলে তোকে আর পাঠানো হবে না, তোকে এখানেই রেখে দেওয়া হবে। তো বিষয়টা হচ্ছে, পাশের কয়েকজন আমাকে বলছিল, দেবীর গাঁওতে যারা ছিল, যে তুমি যদি এভাবে ব্যথায় কাতরাও তাহলে তোমাকে রাজারবাগ পুলিশ লাইন হসপিটালে নিয়ে যাবে, সেখান থেকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, কিন্তু আদালতে উঠাবে না, তখন আবার তোমার জীবনের একটা হুমকি থাকবে। তখন তাকে বললাম যে না, আমি ভালো আছি, সুস্থ, আমাকে নিয়ে যাও। আমি তখন আমার 2 হাত, আমার যে এই হাত যেটাতে ঝুলিয়ে রেখেছিলাম, 2 হাত ওইটাতে এইভাবে ঝুলিয়ে রাখতাম। তারা এখানে আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, সম্ভবত তারা এখানে আমাকে ইনজেকশন দিয়েছে, কারণ আমার চোখ বাঁধা ছিল, আমি বুঝতে পারিনি এখানে কি হয়েছে। পরবর্তীতে ডিবির কারণে আমার সাথে যারা ছিল অধিকাংশই তাদের আচরণ দেখে বলেছে যে সম্ভবত তোমাকে কোনো একটা কিছু তারা করেছে ইনজেকশনটা যখন দিয়েছে তখন প্রায় 2 মিনিট আমার শরীরটা কেঁপেছে। ইনজেকশনটা কখন দিয়েছে? যখন আমার অন্ডকোষে তারা আঘাত করছিল, তার 10 থেকে 12 মিনিট পরে, যখন আমার পিছনের পাশটা তারা রুটির মতো বলছিল, তখন হচ্ছে এই জায়গাতে ইনজেকশনের মতো কিছু একটা ফিল হয়েছিল। 2 মিনিট যাবত পুরো শরীর কেঁপেছে, প্রায় আধা ঘন্টা যাবত পুরো শরীর মারাত্মক ভাবে ব্যথা করেছে। দিন শেষে মরতে মরতে বেঁচেছি। অনেকবারই ভেবেছিলাম যে মরে যাচ্ছি শেষ। আদালতে উঠানোর পরে আদালতে আমার অ্যাডভোকেটকে বলেছিলাম যে এসব কিছু করেছে। অ্যাডভোকেট জাজকে বলেছিল, তারপরও সে হয়তো তার উপর থেকে তাকে ইনস্ট্রাকশন দেয়া আছে, সে আবারও 2 দিনের রিমান্ড দেয়। 2 দিনের রিমান্ডে আবার এসেছি। সেখানে যদিও কোনো জিজ্ঞাসাবাদ বা কোনো কিছু করেনি, আমার মোবাইলটা তারা আমার মোবাইলটা মেরে দিয়েছে, এবং সেই দায়া তারা আমার উপর চাপিয়েছে। তারা বলছিল যে তোর মোবাইল তুই ফেলে দিয়েছিস, কোথায় ফেলেছিস, এই বলে আমাকে মেরেছিল। আর মজার বিষয় কি, আমার যে নেক ব্যান্ডটা আমার কাঁধে ঘাড়ে ছিল, সেই নেক ব্যান্ডটা নিয়ে একজনের ডেস্কে রেখেছে, আমার মানিব্যাগ নিয়ে আরেকজনের ডেস্কে আরেকজনে রেখেছে। কিছু টাকা ছিল, বেশি না, কিন্তু তারা যে এমন হাইজ্যাকার হতে পারে। একজন আমাকে জিজ্ঞাসাবাদের সময় জমা তালিকা লিখছে, তখন বলছিল যে তোর থেকে কি কি নেওয়া হয়েছে। আমাদের আয়ুধ ছিল আর কি, রাহুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, সে ইনভেস্টিগেটিভ অফিসার আর কি আমার।
সে জিজ্ঞেস করছে। তখন আমি বলছিলাম আর কি আমার মোবাইল ছিল, আমার মানি ব্যাগ ছিল আর নেক ব্যান্ডটা ছিল। তো সে বললো যে তোর কাছ থেকে তো আমরা কিছুই পাইনি। আর আমি আসলে কিছু বলছিলাম না, কারণ এরা যা বলে তাই আমাকে মেনে নিতে হবে, অলরেডি বুঝেই গেছে। তো আমি চুপচাপ। তো সে আমার চেহারা দেখে সে চিল্লান দিয়ে বলছিল যে এই কে, তার কোনো কিছু নিয়েছিস কিনা। তখন একজন তার ডেস্ক থেকে মানে বের করছিল আর কি। বেশ কয়েকবার বলার পরে একজন তার ডেস্ক থেকে আমার নেক ব্যান্ডটা বের করে দিচ্ছিল, আর আরেকজন তার ডেস্ক থেকে আমার মানি ব্যাগটা বের করে দিচ্ছে। এতেই আমি নিশ্চিত আর কি তাদের মধ্যেই কেউ আমার মোবাইলটা মেরে দিয়েছে। দেশের একটা ডিটেকটিভ ব্রাঞ্চ, মানে সবার আস্থার জায়গায় হওয়ার কথা ছিল। আমি একজন শিক্ষার্থী, একটা যৌক্তিক দাবিতে আন্দোলন করছি, সেখান থেকে নিয়ে গিয়ে আমার হাতে বোমা দিয়ে আমাকে রিকভারি দিবে, আমাকে এইভাবে টর্চার করবে। সাধারণ মানুষকে তারা কেমন টর্চার করতে পারে? আসলে তাদের উপর আমার আর মোটেও কোনো আস্থা নেই। পুলিশের উপর থেকে মানুষের বিশ্বাস এমনিতেই উঠে যায়।